প্রথমে শ্রীলঙ্কা, এরপর মায়ানমার, বাংলাদেশ এবং এবার নেপাল। সরকারের বিরুদ্ধে জনতার রোষ আছড়ে পড়ল রাজপথে। কেউ কেউ নেপালের প্রতিবাদকে গত বছর বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন, কারণ বাংলাদেশের আন্দোলনও ছিল ওই ছাত্রদের দ্বারা পরিচালিত। আর নেপালের এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে জেন জেড। প্রাথমিকভাবে এই আন্দোলনের কারণ হিসেবে ওই সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ বলে বলা হচ্ছে, কিন্তু এর পেছনে একটা বিরাট ইতিহাসও রয়েছে। নেপালের ইতিহাস রাজতন্ত্রের ইতিহাস। সেই ইতিহাসই আজকের এই আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সাহস জুগিয়েছে কি? সম্প্রতি নেপালের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 4 সেপ্টেম্বর থেকে বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। শুধুমাত্র বা একমাত্র টিকটক অ্যাপটিকে খুলে রাখা হয়েছে। এভাবে এই সোশ্যাল মিডিয়া বন্ধ করার প্রতিবাদেই গর্জে উঠেছে নেপালের যুব প্রজন্ম। নেপালের সংসদ ভবন দখল করতে রীতিমতো উদ্ধত হয় তারা। পুলিশের সঙ্গে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। প্রথমে কাঁদানে গ্যাস, তারপর জল কামান ব্যবহার করা হয়, আর এরপর ওই আন্দোলনরত জেনারেশন জেডের ওপর গুলি চালাতে শুরু করে প্রধানমন্ত্রী কেপি শর্মার পুলিশ। পুলিশের গুলিতে বেশ কয়েকজন মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ। প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্যই কি এমন আন্দোলন সংগঠিত হতে পারে? আর কেনই বা আজকের যুগে যখন সোশ্যাল মিডিয়া গোটা বিশ্বকে জুড়ে রেখেছে, তখন নেপালে এই সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা হলো? তার কারণটাই বা কি? আপনারা যারা নেপালে গেছেন কিংবা অন্তত উত্তরবঙ্গে গেছেন, তারা একটা বিষয় অবশ্যই একমত হবেন যে নেপালের তরুণ তরুণীরা অনেক বেশি আধুনিকতার দাবি রাখে। তাদের পোশাক, স্টাইল সবকিছুই যথেষ্টই অভিনব এবং নতুনত্ব। বরং তারা যে আধুনিকতা এবং প্রযুক্তিগতভাবে অত্যন্ত এগিয়ে, তার দাবিও রাখে তাদের লাইফস্টাইলের মধ্যে দিয়ে। সেদিক থেকে তাদের আন্দোলনের এই নাম ওই জেন জেড, মানে জেনারেশন জেড, ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ। কিন্তু এই জেন জেড আজ পথে কেন? কেন নিজেদের জীবনকে বাজি রেখে এই জেন জেড বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে পড়ল? প্রশ্নটা গুরুতর। আর এই বিষয়টা বুঝতে গেলে বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। দিনটি ছিল 2001 সালের 1 জুন। নেপালের কাঠমান্ডুর নারায়ণ হিতি দরবারের বিলিয়ার্ড রুমে জড়ো হয়েছিলেন রাজ পরিবারের সদস্যরা। নৈশভোজের পার্টিতে জমজমাট ছিল গোটা রাজপ্রাসাদ, কিন্তু আচমকাই চলল গুলি। এলোপাথারি গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তৎকালীন নেপালের রাজা বীরেন্দ্র। শুধু রাজা নন, এদিন গুলিতে প্রাণ হারান রাজা বীরেন্দ্রর স্ত্রী রানী ঐশ্বর্যা, পুত্র, কন্যা, ভাই, বোন এবং বোনের স্বামীও। নিমিষে রাজপুরী মৃত্যুপুরীতে বদলে যায়। এই ঘটনায় সন্দেহের আঙুল ওঠে রাজা বীরেন্দ্রের বড় ছেলে দীপেন্দ্রর দিকে। নেপালের জনতা যাকে আদর করে দিপ্পি বলে ডাকতেন। জানা যায় দীপেন্দ্রর পছন্দের পাত্রী স্থানীয় অভিজাত দেবযানী রানাকে নাকচ করে দিয়েছিলেন তার মা ওই রানী ঐশ্বর্যা। আর তা নিয়েই ওই দীপেন্দ্রর সঙ্গে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল পরিবারে। আবার অন্য একটি সূত্র দাবি করে রাজা বীরেন্দ্র ক্রমেই সাংবিধানিক রাজতন্ত্রের নীতি নিচ্ছিলেন, যেখানে রাজ পরিবারের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হবে, ফলে কমবে রাজার ক্ষমতা। এই বিষয় নিয়েও নাকি সিংহাসনের পরবর্তী দাবিদার ওই দীপেন্দ্রর সঙ্গে তার বাবার মনোমালিন্য চলছিল। রাজপরিবারের দেওয়া বিবৃতি অনুযায়ী
দীপেন্দ্র সেদিন পার্টি চলাকালীন মদ্যপানের পাশাপাশি গাঁজাও সেবন করেছিল এবং কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় হাজির হয়েছিল ওই বিলিয়ার্ড রুমে। তার হাতে ধরা ছিল বন্দুক। রাজা বীরেন্দ্রর দিকে গুলি চালাতে উদ্ধত হলেও কেউ তাকে আটকায়নি। আর এখান থেকেই উঠে আসে ষড়যন্ত্রের তত্ত্ব। সবাইকে গুলি করে হত্যা করার পর শেষে নিজেকেও গুলি করেন ওই দীপেন্দ্র। গুরুতর আহত অবস্থায় দীপেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোমায় চলে যান তিনি। নিয়ম অনুসারে রাজা বীরেন্দ্রর মৃত্যুর পর ওই পুত্র দীপেন্দ্রকেই রাজা ঘোষণা করা হয়, কিন্তু 3 দিন পর মৃত্যু হয় ওই দীপেন্দ্র। নেপালের নতুন রাজা হন দীপেন্দ্রর কাকা জ্ঞানেন্দ্র। তবে জ্ঞানেন্দ্র রাজা হলেন ঠিকই, রাজ পরিবারের প্রতি নেপালের আমজনতার যে বিশ্বাস ভালোবাসা ছিল তা যেন কোথাও হারিয়ে গেল। বলা ভালো, নেপালের রাজতন্ত্রের শেষের শুরু হয় ঠিক এখান থেকেই। রাজ পরিবারকে 15 দিনের মধ্যে রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবার দাবি জানায় নেপালের আমজনতা। জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে ওঠে রাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, কারণ সেদিন রাতে ওই নৈশভোজে জ্ঞানেন্দ্র না থাকলেও তার পুত্র সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।